Poems are easy. They really are. এসএসসি ২৭ এবং ২৮ তোমরা তোমাদের সিলেবাসের ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে বেশি যে ভয়টা পাও সেটা হচ্ছে পোয়েমস নিয়ে। কেন? দুইটা কারণ। প্রথমত, এতদিন ধরে আমরা যে সিন প্যাসেজ দেখে এসেছি, সিন প্যাসেজগুলো দেয়া থাকে, আমরা ওখান থেকে অ্যান্সার করে ফেলি, খুব একটা সমস্যা হয় না। বাট পোয়েমসগুলো কোয়েশ্চেনে দেয়া থাকে না। এবং দ্বিতীয়ত, পোয়েমস আর সাপোজ টু বি আ বিট মিস্টিরিয়াস। আমরা নিজেদের থেকে একটু বুঝতে হয়, মাঝে মধ্যে ইন্টারপ্রিটেশনটা এক একজনের এক এক রকম হয়, ঠিক আছে? সো আমরা যখন পোয়েমস পড়ি, সেই ইন্টারপ্রিটেশনটা যখন কোয়েশ্চেনে আসে, ওটা ঠিক হয় কিনা এটা নিয়ে আমরা অনেক কনফিউশন থাকি। বাট দিন শেষে একটা পোয়েমে একটা মেইন থিম থাকে, একটা কোর এক্সপ্লেনেশন থাকে। আমাদের ইন্টারপ্রিটেশন যতই ডিফারেন্ট হোক, দিন শেষে একটা কোর থিম থেকেই এই ইন্টারপ্রিটেশনগুলো ব্রাঞ্চ আউট হয়। তাই আজকে আমরা সেই পোয়েমগুলোর কোর নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি প্রথমত ও মি ও লাইফ পোয়েমটা নিয়ে। এখানে আমার ছবি দেখা হচ্ছে, কিন্তু ছবি বসানো হয় না, তো আমি এঁকে ফেলছি। এটা আমি জানি, এটা ধরো, এটা আমি। সো ও মি ও লাইফ যদি আমি বাংলা করি, এটা হয় হে আমি হে জীবন, অথবা হায় আমি হায় জীবন। অনেকটা শুনতে একটা বাংলা গানের মতো শোনায়, যে আহারে জীবন আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন। এই কবিতাটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। ওয়াল্ট হুইটম্যানকে নিয়ে একটু জানা দরকার। ইন জেনারেল কবি পরিচিতি আমরা বাংলা বইয়ে পড়ি হচ্ছে মুখস্থ করার জন্য, বাট কবি পরিচিতি আসলে দেয়া থাকে যে একটা কবি কীভাবে চিন্তা করেন, তার লাইফ এক্সপিরিয়েন্সেস কী, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে তার ইন জেনারেল যে কবিতাগুলোর কোর থিম, ওগুলো আমাদের ধরতে সহজ হয়। কিন্তু আমরা তো মুখস্থ করে ফেলে, আমরা জিনিসটা চিন্তা করি না তেমন। বাট ওয়াল্ট হুইটম্যান কেমন ছিলেন? ওয়াল্ট হুইটম্যান একজন পলিটিক্যাল কবি ছিলেন, যিনি ফিলসফি, পলিটিক্স, ডেমোক্রেসি, ইউনিটি, ওয়ার এসব নিয়ে লিখতেন। সো যেই মানুষগুলা যুদ্ধ নিয়ে চিন্তা করে, যেই মানুষগুলো গণতন্ত্র নিয়ে চিন্তা করে, যেই মানুষগুলো ঐক্য নিয়ে চিন্তা করে, সেই মানুষগুলো কিন্তু জীবন নিয়ে অনেক চিন্তা করে, খেয়াল করবা। তো ওয়াল্ট হুইটম্যান ছিলেন তেমন একটি কবি। এবং ও মি ও লাইফ এই কবিতার মধ্যে তিনি আসলে জীবনের মানে এটা নিয়ে প্রশ্নও করেছেন, এবং তার একটা সুন্দর উত্তরও দিয়েছেন। কবিতাটার একটা বেসিক সামারি আমি আগে বলে দিই। বেসিক সামারি এইটাই, যে তিনি প্রথমে বলেন যে আমাদের জীবন আসলে কি। আমি বাকি সবার মতো সব ঠুনকো উদ্দেশ্যে নিজের জীবন পার করছি। এই টাকার জন্য কেউ দৌড়ায়, কেউ পাওয়ারের জন্য দৌড়ায়, খুব ছোট ছোট জিনিসপত্র, যেটা আসলে ইন আ বিগার পিকচার যদি জীবনের দিকে তাকাও, আসলে জীবনের পার্সপেক্টিভে টাকা কিছুই না। আজকে যদি আল্লাহ না করুক আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়, যত টাকা আছে সব গায়েব হয়ে যাবে। কিন্তু স্বাস্থ্য যদি আমাকে খোদা তাআলা ঠিক করে না দেন, তার জীবন ঠিক হবে না। তাহলে টাকার মানেটা কি জীবনের বিপরীতে? কিচ্ছু না। আজকে এত বড় বড় দালান কোঠা, এত কিছু, জাস্ট একটা ভূমিকম্প হবে, সব শেষ হয়ে যাবে। কোনো টাকার কোনো মিনিং নেই, কোনো এফোর্টের কোনো মিনিং নেই। তার মানে জীবনের লাইফ ইজ মোর দ্যান দ্যাট। সো জীবনের মিনিং ইজ মোর দ্যান দ্যাট, লাইফের মিনিং ইজ মোর দ্যান দ্যাট। সো ও মি ও লাইফ আমরা হচ্ছে আস্তে আস্তে পড়াশোনা শুরু করি। ও এটার অ্যান্সার তিনি দিয়েছেন, অ্যান্সারটা আমরা হচ্ছে একটু এগিয়ে গিয়ে দেখবো, স্পয়লার না দিই। ওকে, সো দ্য পোয়েম স্টার্টস উইথ দ্য লাইন ও মি ও লাইফ, ঠিক আছে? হায় আমি হায় জীবন, অথবা আহারে আমি আহারে জীবন, অর্থাৎ একটা আহাজারি করা হচ্ছে। আহাজারি পরে তিনি কী বলছেন? অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকারিং, এখানে বাংলা দেয়া আছে, বারবার ফিরে আসা এসব প্রশ্নের ভিড়ে। অর্থাৎ তিনি প্রশ্নগুলা করছেন, যে এত এত প্রশ্ন, এই প্রশ্নের ভিড়ে আসলে জীবনটা কোথায়, জীবনটা কী, প্রশ্নগুলা দেখি। অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেথলেস, অফ সিটিজ ফিল্ড উইথ ফুলিশ, অর্থাৎ মানে অবিশ্বাসে ভরা, যেই মানুষগুলো আসলে বিশ্বাসই করে না কিছু, যেই মানুষগুলা প্রকৃতির উপরে বিশ্বাস রাখতে চায় না, যেই মানুষগুলা ভাগ্যের উপর বিশ্বাস রাখতে চায় না, যেই মানুষগুলা একজন আরেকজনের উপর বিশ্বাস রাখতে চায় না, যে মানুষগুলা খোদার উপর বিশ্বাস রাখতে চায় না, যেই মানুষগুলা মনে করে নিজের ভাগ্য তারা নিজেই গড়ে নেবে, ঠিক আছে? অফ সিটিজ ফিল্ড উইথ ফুলিশ, সিটিজ ওয়ার্ডটা কেন তিনি এখানে ব্যবহার করলেন? কারণ আমরা যখন শহরের দিকে তাকাই, তুমি যদি গ্রাম অঞ্চলের দিকে দেখো, দেখবে যে মানুষ আরেকটু রিল্যাক্সড। এমন না যে ওরা খুব একটা কেয়ার করে না, তারাও কেয়ার করে টাকা পয়সা নিয়ে, পাওয়ার নিয়ে, বাট তারা কম্পারেটিভলি একটু রিল্যাক্সড। বেশিরভাগ মানুষ গ্রামের হচ্ছে দিন এনে দিন খেয়ে বা চাষ করে জীবনটা কাটাতে চায়। কিন্তু তুমি শহরের দিকে তাকাও, এই যে ফুলিশ বলছে, কেন বলছে? এই শহরের জীবনে সকালবেলা ক্লাসে যাও, না হলে অফিসে যাও, বাস ধরো, বাসের ভিড়ে উঠো, দৌড়াও, অফিসে গিয়ে বসের ঝাড়ি শুনো, তারপর কাজ করো, আবার ঘেমে নিয়ে বাসায় আসো, বাসায় এসে আবার বাসার কাজ, এইটা সেইটা, মানে রেস্টলেস একটা লাইফ, তাই না? এই জন্য দেখো বাংলাটা দেখো, বিশ্বাসহীন মানুষের অন্তহীন মিছিল। অন্তহীন মিছিল মানে কি?
যেই মিছিলের কোনো অন্ত নাই, কোনো শেষ নাই, ঠিক আছে? সে একই কাজ প্রতিদিন করেই যাচ্ছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, একই স্কুল, একই অফিস, কিন্তু আমরা মানে বুঝতেই পারি না যে দিন শেষে আমরা আসলে যাইতে চাইটা কোথায়। আর মূর্খে ভরা সব শহরের মাঝে, এই যে শহরগুলো মূর্খে ভরা, যেটা বললাম যে তারা মনে করে যে তারাই সব কিছু করে ফেলবে, ঠিক আছে, তারাই সারাদিন দৌড়ায়, কিন্তু দিন শেষে তারাই কিছু করতে পারে না। সব সময় নিজেকে ধিক্কার জানানো গ্লানি তো অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ। রিপ্রোচ মানে হচ্ছে বকা দেয়া, ঠিক আছে, একদম সিম্পল কথায় বকা দেয়া বা ধিক্কার দেয়া, ধিক্কার। তোমরা একটা গান শুনেছো হায়দার হোসেনের, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চেপে নিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার, ঠিক আছে? সো ওরকম সে নিজেকে ধিক্কার দিচ্ছে। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ ফর হু মোর ফুলিশ দেন আই অ্যান্ড হু মোর ফেথলেস। দেখো কবি বাকি মানুষজনদেরকেও বলতেছে ওরা ফেথলেস, ওরা ফুলিশ। কবি নিজেকে কিন্তু এখানে উপরে দেখায় না যে আমি তো খুব জানি ওরা বোকা। কবি বলতেছে যে আমি নিজেকেও ধিক্কার জানাই। দেখো সবসময় নিজেকে ধিক্কার জানানো গ্লানিতে, ঠিক আছে, কারণ আমি নিজেও একই রকম, আমি নিজেও এরকম দৌড়াই, আমি নিজেও টাকার পিছনে দৌড়াই, আমি নিজেও ক্ষমতার পিছনে দৌড়াই, ঠিক আছে, আমি নিজেও অবিশ্বাস করি, আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারি না যে আমি জীবনে ভালো কোথাও যাব, আমি নিজে জীবনকে বিশ্বাস করতে পারি না যে জীবন একসময় একটা সুন্দর দিন আমাকে এনে দিবে, ঠিক আছে? কারণ দেখো তুমি যতই চিন্তা কর, তুমি যদি নিজের দিকে তাকাও, তুমি যে পড়াশোনা করছো, এই যে আজকের এই ভিডিওটা দেখছো, ইন জেনারেল তুমি যখন স্কুলে যাচ্ছ, এসএসসির রেজাল্ট নিয়ে প্যারা খাচ্ছ, ঠিক আছে, তার মানে কি তোমার নিজের মধ্যে একটা অবিশ্বাস আছে যে হোয়াট ইফ আমি একটা ফেলিওর হয়ে যাই, হোয়াট ইফ আমি আমার বাবা মাকে A+ এনে দিতে না পারি, হোয়াট ইফ আমি একটা ভালো ইউনিভার্সিটি যাইতে না পারি, ভালো কলেজ যাইতে না পারি, হোয়াট ইফ আমি একটা ভালো চাকরি না পাই। এই টেনশন আমারও আছে। তার মানে কি আমরা সবাই অবিশ্বাসী, আমরা কেউই লাইফের একটা হ্যাপি এন্ডিংয়ে বিশ্বাস করতে পারতেছি না। এক্সপ্লেনেশনটা দেওয়া আছে কি, দ্য স্পিকার এক্সপ্রেসেস ডিপ মেন্টাল ডিস্ট্রেস। মেন্টাল ডিস্ট্রেস কি? মানসিক অশান্তি। কেন অশান্তি? এই যে এই পেইনফুল কোয়েশ্চেন্স, কি পেইনফুল কোয়েশ্চেন্স? ওভার দ্য পেইনফুল কোয়েশ্চেন্স অ্যাবাউট লাইফ দ্যাট কিপ রিপিটিং ইন হিজ মাইন্ড। কেন? কারণ এই যে সে বিশ্বাস করতে পারতেছে না, সে বোকা, সে দেখছে বাকি মানুষগুলা বোকা, সে নিজে দেখছে নিজে একটা বোকা। কেন বোকা? when he looks around at society he sees endless streams of untrustworthy faithless people filling up ক্রাউডেড সিটিজ। এই যে ক্রাউডেড সিটিজ বারবার কেন আসতেছে? ইটস বিকজ শহরের জীবনটাই সবচেয়ে ব্যস্ত জীবন, শহরের জীবনটাই সবচেয়ে স্ট্রেসফুল জীবন, শহরের জীবনে সবচেয়ে বেশি মানুষ নিজের জীবন যে সুন্দরভাবে শেষ হবে এটাতে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তুমি গ্রামের মানুষকে গিয়ে জিজ্ঞেস করো, ওরা কিন্তু জীবনে প্যারা কম খায়। শহরের মানুষ, ওদের টাকা বেশি, ওদের সুযোগ সুবিধা বেশি, ওদের টেকনোলজি বেশি, কিন্তু ওরা বেশি প্যারা খায়। ওকে, ইনস্টেড অফ প্লেসিং হিমসেলফ অ্যাবভ দেম হি ব্লেমস হিমসেলফ জাস্ট অ্যাজ হার্শলি। অর্থাৎ কবি নিজেকে তাদের উপরে প্লেস না করে সে নিজেকেও একইভাবে ব্লেম করছে যে আমিও তাদের দলে। ওই যে এগেন আমি অনেকগুলো গানের রেফারেন্স দিচ্ছি, ইটস বিকজ এইরকম ফিলোসফি অনেক গান এক্সিস্ট করে। ওই যে একটা গান আছে না, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা, একই রকম একটা ফিলিং কিন্তু এই কবিতায় এই পার্টটাতে আছে। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। ভেইনলি মানে কি? ভেইন মানে কি? ভেইন মানে হচ্ছে বিফল, ঠিক আছে, অথবা বৃথা। আই এম রিয়েলি সরি অ্যাবাউট মাই বাংলা হ্যান্ড রাইটিং গাইজ। বিফল বা বৃথা। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, অর্থাৎ ক্রেভ মানে হচ্ছে মানে খুব করে চাওয়া, ক্ষুধার্ত হয়ে চাওয়া, ঠিক আছে, কিছু একটা সন্ধান করা, কিছু একটার জন্য লং করা। সো আইজ ভেইনলি কেমনে ক্রেভ করে, মানে ক্রেভ করতেছে বাট সেটা বৃথা যাচ্ছে, মানে চোখটা আলো খুঁজতেছে বারবার যে আরে আমার আলো কোথায়, আমি অন্ধকারে আছি, আমি আলো দেখতে চাই, আমি এনলাইটেনমেন্ট চাই, আমি দেখতে চাই যে আমি আসলে জীবনে ভালো করব, কিন্তু দেখতে পাচ্ছে না। অফ অবজেক্টস মিন, এখানে অবজেক্টস মিন বলতে বুঝেছে যে আমাদের যেই তুচ্ছ কোনো মিনিংলেস যেই উদ্দেশ্যগুলো আছে, মানে ধরো ইন আ গ্রেটার সেন্স অফ লাইফ আমার এসএসসিতে A+ পাওয়া ব্যাপারটা কতই আর গুরুত্বপূর্ণ,
তাই না? কিন্তু এটাই এখন আমাদের প্রাইম উদ্দেশ্য, এটা আমারও উদ্দেশ্য তোমাদেরকে এ প্লাস পাওয়ায় দেওয়া। আবার আমার ক্ষেত্রে ইন আ গ্রেটার সেন্স অফ লাইফ, যেখানে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, যেখানে 20,000 মানুষ, 20,000 বাচ্চা শিশু, 18 বছরের নিচে 20,000 শিশু গাজাতে হায়েনাদের বম্বে মারা গেছে, জাস্ট মানুষদেরকে মেরে ফেলছে, বাচ্চাদেরকে। ওইখানে আমার একটা চাকরি পাওয়া না পাওয়া ওই পৃথিবীতে কতটুকুই বা ম্যাটার করে বলো? কিন্তু দেখো, আমি কত অধম একটা মানুষ, আমি এখনও হচ্ছে আমার ফিউচার কি হবে, আমি ইউনিভার্সিটি পার করে কীভাবে চাকরি পাবো, আমার ক্লাস তোমাদের পছন্দ হবে কি না, আমার সাথে তোমাদের কীরকম ক্লাসে সম্পর্ক হবে, এই বিষয়গুলো ইন আ গ্রেটার সেন্স অফ লাইফ কতটাই না তুচ্ছ, তবু এটা নিয়ে আমি কত কেয়ার করি, এটা নিয়ে, এটাই আমার উদ্দেশ্য হয়ে দাঁড়াইছে। তাহলে একজন মানুষ হিসেবে আমি কি আসলেও লাইফের গ্রেটার সেন্সকে আমি সার্ভ করতে পারতেছি? এইটাই কবি বলতেছে। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, অর্থাৎ একই স্ট্রাগল বারবার রিনিউ হওয়া। এই যে আমি যদি অন্যান্য মানুষের সাথে আমার লাইফের তুলনা করি, আমার দাদা একই স্ট্রাগল করে আসছে, যে হচ্ছে কামানো লাগবে, তারপর খাওয়া লাগবে, তারপর নিজের ফ্যামিলি বিল্ড করা লাগবে, তারপর বউ বাচ্চাকে খাওয়ানো লাগবে, বাচ্চাগুলোকে বড় করা লাগবে, ওদেরকে স্কুলে পাঠানো লাগবে। আমার বাবা আমাকে নিয়ে একই স্ট্রাগল করছে। আবার হয়তো শুধু ভবিষ্যতে ইনশাল্লাহ আমি একই স্ট্রাগল দিয়েই যাবো, এবং আমার ওই স্ট্রাগলটাই চাই, এবং ওই স্ট্রাগলটা বারবার রিনিউ হয়। আবার ধরো নিজের লাইফে যদি ধরো, তোমার লাইফে যদি ধরো, এই প্রত্যেকটা বছর ফাইনাল এক্সামটা আসে, তারপর তোমাদের শুরু হয় দৌড়াদৌড়ি, যে এবার ভালো রেজাল্ট করা লাগবে, এই কোথায় কোর্স করব, কার কাছে পড়বো, কি পড়বো, এই পোয়েম বুঝি না, ওই প্যাসেজ বুঝি না, গ্রামারের সমস্যা, বাংলায় সমস্যা, ইংলিশের সমস্যা, ফিজিক্স বুঝি না, ম্যাথ বুঝি না। একই স্ট্রাগল একই মানুষের জীবনে বারবার আসতেছে, ওই স্ট্রাগলগুলা বিভিন্ন মানুষের জীবনে বারবার বারবার চলে আসতেছে। একই স্ট্রাগল অনেকগুলো মানুষ একসাথে করতেছে, একই স্ট্রাগল একটা মানুষ নিজেই অনেকবার করতেছে। সো দেখো, অফ দ্য স্ট্রাগলস এভার রিনিউড, মানে বারবার রিনিউ হয়ে যাচ্ছে, সবসময় রিনিউ হয়ে যাচ্ছে। আলোর বৃথা সন্ধানে থাকা চোখগুলোর মাঝে তুচ্ছ সব উদ্দেশ্য আর বারবার নতুন করে শুরু হওয়া সংগ্রামের ভিড়ে। হ্যাঁ, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এবং সব কিছু শেষে আমাদের পোর রেজাল্টস আসে। ঠিক আছে, আমরা ব্যর্থ হই, আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হই, আমরা বারবার পড়ে যাই। আমি হয়তো ধরো ইনশাল্লাহ এ প্লাস পেয়ে গেলাম, আমার একটা ফ্রেন্ড পাইলো না, এটাও তো আমার ব্যর্থতা, আমি আমার ফ্রেন্ডকে তখন স্যাড দেখতেছি। আমরা কালেকটিভলি ব্যর্থ হই। আমরা যদি গ্রেটার সেন্সে দেখি, আমি একটা দেশ যখন আমরা যুদ্ধ করে স্বাধীন করি, আমরা মনে করি এই হয়তো শেষ আমাদের স্ট্রাগল। তারপর আমরা স্বাধীনতাটাকে রক্ষা করতে ব্যর্থ হই, আমরা আন্দোলন করি, মনে করি যে এই তো আমরা হয়তো এবার স্বাধীন হয়ে যাব। আমরা আন্দোলন করি, আমরা ভাবি এই তো এবার হয়তো আমাদের অপশাসনের শেষ। তারপর আমরা আবার ব্যর্থ হই, আমরা আবার অপশাসনের নিচে দিয়েই যাই। এই যে বারবার স্ট্রাগল করা, বারবার ব্যর্থ হওয়া, বারবার হতাশ হওয়া, এইটাই জীবন। ঠিক আছে, অফ দ্য প্লডিং অ্যান্ড সোরডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। প্লডিং মানে কি? প্লডিং মানে হচ্ছে একঘেয়ে। একঘেয়ে কেন? ওই যে যেটা বললাম, যে একই স্ট্রাগল বারবার করতেছে, একই রকম জীবন বারবার মানুষ লিভ করতেছে, তার মানে একঘেয়ে লাগে না? তো মানুষগুলো একঘেয়ে হয়ে যায়। সোরডিড মানে হচ্ছে বাজে বিচ্ছিরি। ঠিক আছে, অর্থাৎ মানে কবি মানুষের জীবনকে প্রচণ্ড প্রচণ্ড স্যাডিস্টিক আসলে অন্য একটা মিনিং, কীভাবে বোঝায়, মানে খুবই ডিস্টোপিয়ান দেখাইছে। ডিস্টোপিয়ান মানে হচ্ছে প্রচণ্ড খারাপ একটা দুনিয়া আর কি। তো খুব ডিস্টোপিয়ান হইতে দেখাচ্ছেন যে কতটাই না মিজারেবল আমাদের জীবন। ঠিক আছে, মানে আমরা মানুষ হিসাবে হীন। আমরা যেখানে বড় বড় বিষয়বস্তু আছে পুরো পৃথিবীতে, আমরা সেখানে তুচ্ছ তুচ্ছ জিনিসপত্র নিয়ে দৌড়াদৌড়ি করি, তারপর সেখানেও আবার ফেল করি। তাহলে আমার জীবনের মিনিংটা কি? হে জীবন, করতেছোটা কি তুমি? ঠিক আছে, চলো এক্সপ্লেনেশনটা পড়ি। দ্য স্পিকার ডেসক্রাইবস হাউ পিপল কনস্ট্যান্টলি সার্চ ফর ট্রুথ অর হোপ। এই যে আমরা বারবার ট্রুথ আর হোপ খুঁজতে থাকি। ঠিক আছে, যে এবার হয়তো আমি একটা ট্রুথ পাবো, এবার হয়তো আমি জানবো যে আসলে আমার জীবনের মিনিং কি, এবার হয়তো আমি জানবো যে আমার ভবিষ্যৎ কী। তারপর আমরা জানতে পারি না। আমাদের বলা হয় এসএসসিতে এ প্লাস পাইলেই ডান, তারপর এইচএসসি আসে, তারপর বলে এইচএসসিতে এ প্লাস পাইলেই ডান, অ্যাডমিশন আসে, বলে আচ্ছা ঠিক আছে এবার একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, ডান। না, সিজি উঠাবো, চাকরি পাবো, প্রমোশন পাও। এই সেম স্ট্রাগল প্রত্যেকটা মানুষ করে যাচ্ছে, ওরা হোপ খুঁজেই যাচ্ছে, কিন্তু হোপ পাচ্ছে না।
বাট অফেন ইন ভেইন। কেন? বিকজ দে পার্সু পেটি গোলস। দে পার্সু কি? পেটি গোলস। বাবা রে, এই যে এইটা নিয়ে প্যারা খাচ্ছি, A+ নিয়ে প্যারা খাচ্ছি, ইউনিভার্সিটি নিয়ে প্যারা খাচ্ছি, CG নিয়ে প্যারা খাচ্ছি, এগুলো তো পেটি গোলস। কত মানুষ আছে যারা ইউনিভার্সিটির নামটা পর্যন্ত চিন্তা করতে পারে না, ওরা আগামী বেলায় কী খাবে তা জানে না। তুমি জাস্ট নিজে আশেপাশে তাকাও, তোমার বাসা থেকে নামলে রাস্তায় যে ভিক্ষুক আছেন, যে হচ্ছে পরের বেলায় খাওয়ার চিন্তা করতেছে, তুমি ওকে কি কোনো জিজ্ঞেস করতে পারবা যে আচ্ছা আপনার কি কোনো ইচ্ছা হয়েছিল আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন? ও চিন্তাই করে না ব্যাপারটা নিয়ে। ওর লাইফের যেই গণ্ডি, ওর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চিন্তা আসারই কথা না। আবার আমাদেরও লাইফের একটা গণ্ডি আছে, মানে ওই মানুষের যদি একটা গণ্ডি থাকে, তাই আমাদের লাইফের একটা গণ্ডি আছে। তার মানে অবশ্যই আমাদের লাইফে এমন কিছু জিনিসপত্র আছে যেটা নিয়ে আমরা চিন্তাই করতে পারি না। যেরকম ধরো ইলন মাস্ক চিন্তা করতেছে আমি কেমনে মার্সে যাব। আমরা তো র্যান্ডমলি চিন্তা করি, বাট আমাদের কি ওই মানে ফুরসতটা আছে, আমাদের কি ওই সম্ভাবনাটা আছে যে আমি অ্যাকচুয়ালি পার্সু করবো মার্সে যাওয়া? হয়তো তোমাদের মধ্যে কেউ একজন দুজন থাকতে পারো, বাট আমার পক্ষে তো এটা সম্ভব না যে আমি মার্সে যাবো চিন্তা করবো, কারণ আমার লাইফের গণ্ডির মধ্যে আমি আটকানো, আমি মার্সের কথা চিন্তা করতেই পারি না। ডিসপাইট এন্ডলেস ডেইলি এফোর্ট অ্যান্ড রিস্টার্টেড স্ট্রাগলস, ঠিক আছে, এন্ডলেস ডেইলি এফোর্ট, প্রত্যেক দিন একই এফোর্ট দিচ্ছি এন্ডলেসলি, অ্যান্ড রিস্টার্টেড স্ট্রাগলস, একই স্ট্রাগল বারবার রিস্টার্ট হচ্ছে। দ্য আউটকামস আর কনসিস্টেন্টলি ডিসঅ্যাপয়েন্টিং, আমাদের আউটকামস বা রেজাল্টগুলো কনসিস্টেন্টলি ডিসঅ্যাপয়েন্টিং, বারবার আমাদের ডিসঅ্যাপয়েন্ট করতেছে। দ্য ক্রাউডস অ্যাপিয়ার এক্সস্টেড মুভিং হেভিলি থ্রু ডাল রুটিনস, ক্রাউডটা কি? এক্সস্টেড, খুবই একঘেয়ে ক্লান্ত, মুভিং হেভিলি থ্রু ডাল রুটিনস, তারা হচ্ছে ডাল, খুবই বোরিং একটা মানে রসকসেন রুটিন দিয়ে প্রতিদিন যাচ্ছে। ওকে, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, এই রেস্ট মানে কি? এই রেস্ট মানে হচ্ছে অন্যরা, অন্যরা মানে আমি বাদে বাকি যারা আছে, অন্যরা, ঠিক আছে। উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়াইন্ড, এটা অর্থ কি? অন্যদের শূন্য অর্থহীন বছরগুলোর মাঝে যাদের ভাগ্যের সাথে আমি নিজেও জড়িয়ে গিয়েছি। অর্থাৎ এই যে এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্সগুলা, তুমি চিন্তা করো যে আমরা এখন তো তাও তোমাদের লাইফ অনেক ফাস্ট পেসড, ঠিক আছে, তোমরা পড়ালেখা করতেছো, প্রত্যেক বছর হচ্ছে প্রমোশন। আমি আমার ছোটোবেলার একটা গল্প বলি। আমি যখন ক্লাস 3-তে না 4-এ উঠি, 2 থেকে 3-তে উঠছি বা 3 থেকে 4-এ উঠছি, তো আমি জানুয়ারির 1 তারিখে স্কুলে গেলাম প্রথম দিন। তো স্কুল থেকে এসে বাবাকে কল করলাম। আমার বাবার সাথে আমার খুব সুন্দর ফ্রেন্ডলি একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ। তো বাবাকে আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড ভালোবেসি, অনেক কথাবার্তা হয়। বাবা অফিসে গেলে খুব অস্থির করতাম ছোটোবেলায়। তো আমি একটু একটু বুঝতে শিখছি যে আরে ফার্স্ট ডে এট স্কুল, ফার্স্ট ডে এট স্কুল 3-তেই হবে আই গেস, হ্যাঁ, না না 4-এ ইয়েস 4-এ। তো আমি বাবাকে কল করছি, বাবা বাবা আমি আজকে 4-এ প্রথমবার উঠছি, 4-এর ক্লাস করে আসছি। তো বাবা বলছে বাবা কেমন লাগছে তোমার ইয়ারা ইয়ারা ইয়ারা। তো আমি বললাম বাবা আমি তো 4-এ উঠছি, তুমি কিসে উঠছো? বাবা বলে আমি কিসে উঠবো বাবা? আমি বলতেছি যে না তুমি জানো না, তুমি কিসে উঠছো বলো না। মানে আমি ব্যাপারটা কম্প্রিহেন্ডই করতে পারি নাই যে নতুন বছর হয়েছে কিন্তু বাবার একই চাকরি আছে, কিচ্ছু চেঞ্জ হয় নাই, বাবা নতুন বই পায় নাই। মানে তখন তো এত বুঝতাম না যে হচ্ছে অফিসে আবার বই কিসের। আমি বলছিলাম আমি নতুন বই পেয়েছি, নতুন বই পেয়েছি। বাবা বলে যে নতুন বই কোত্থেকে পাবো আমি? বাবা আমি হচ্ছে ডায়েরি পাইছি নতুন একটা, নতুন বছর ওই যে নতুন ডায়েরি দেয় না, ক্যালেন্ডার পেয়েছি। তো ক্যালেন্ডার দিন আনসার হয়েছে, আমি খুশি হয়েছি, ভুলে গেছি। বাট অনেক বছর পর আমি যখন লুক ব্যাক করি, আমি তখন দেখতে পারি, যখন এই কবিতাটা পড়ি আমি দেখতে পারি যে যে মানুষগুলো চাকরি করে 10 বছর, 20 বছর, 30 বছর একই চাকরি করতেছে, হয়তো প্রমোশন পাচ্ছে 5 বছর পর, 10 বছর পর, 8 বছর পর প্রমোশন পাচ্ছে, বাট কাজ তো একই, তাই না? একই বছর সে রিনিউ করতেছে, একই দিন সে রিনিউ করতেছে, প্রত্যেক দিনের রুটিন সেম, প্রত্যেক সপ্তাহের রুটিন সেম, সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে, প্রত্যেক মাসের রুটিন সেম, প্রত্যেক বছরের রুটিন সেম। বুঝতেই পারতেছি না যে আসলে আমাদের মানে জীবন আগাচ্ছে নাকি আগাচ্ছে না, তাই না? দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড অ্যামিড দিস, ও মি ও লাইফ, হায় আমি, হায় আমি, এই প্রশ্নটা, হ্যাঁ যে দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নটা, হায় আমি, সো স্যাড রিকারিং, খুব স্যাড একটা প্রশ্ন এবং বারবার আসে এই প্রশ্ন, সেই বিষাদময় প্রশ্নটি, বিষাদময় প্রশ্নটি বারবার ফিরে আসে। কি বলে ফিরে এসে? হায় আমি, হায় জীবন, হায় আমি, হায় জীবন। এসবের মাঝে তবে জীবনের সার্থকতা কোথায়? একই বছর বারবার লিভ করতেছি, একই এক্সপিরিয়েন্স দিয়ে বারবার যাচ্ছি,
তাহলে জীবনের সার্থকতা কোথায়? আমার জীবনটা কমপ্লিট কিভাবে হচ্ছে? আমি নতুন কিছুই করতে পারতেছি না। আমি শুধুমাত্র আমি না, এমন না যে আমি এখানে আটকাই আছি, আমি নিজেকে গালি দিচ্ছি তা না। কবিও তাই বলতেছে যে আমি সবাইকে বলতেছি যে ওর জীবন ওখানে আটকে আছে এবং আমি তাদের অংশ, আমার জীবন ওখানে আটকে আছে। তাহলে এতগুলা মানুষ, এদের সবার জীবনের সার্থকতাটা কোথায়? ওদের জীবনের মিনিংটা কোথায়? এবার আসবো আমরা, আচ্ছা, এটার এক্সপ্রেশনটা পড়ে যাই। The speaker reflects on how many years of human life are wasted without a real purpose, কোনো actual purpose ছাড়া, and he acknowledges that his own life is tangled up with this imperfect world, এবং তার জীবনও এই যে imperfect world, imperfect fate, imperfect life, এর মধ্যে তার জীবনও আটকে আছে। সে এমন না যে সে আলাদা কিছু, সে ইউনিক কিছু। সে বলছে আমিও একই অবস্থা, এবং আমি সবার পক্ষ থেকে আমি জানতে চাই যে জীবনের মানেটা কি। অল অফ দিস লিডস টু ওয়ান সেন্ট্রাল রিকারিং কোয়েশ্চেন। রিকারিং মানে হচ্ছে রেপিটেটিভ। রিকারিং কোয়েশ্চেন অফ ডিসপেয়ার অথবা ডিস্ট্রেস। সেটা কি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অর পারপাস অফ বিং অ্যালাইভ? আমি যে বেঁচে আছি, হ্যাঁ আমি যে বেঁচে আছি, এই জিনিসটার দিন শেষে মানেটা কি, এটার দরকারটা কি, পারপাসটা কি? আমরা যদি রিলিজিয়াসলি তাকাই তাহলে বিভিন্ন রিলিজিয়ন আমাদেরকে বিভিন্ন পারপাস দেয়। আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে পারপাস দেয় যে আমাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করা। ইবাদত মানে কি শুধুমাত্র নামাজ রোজা না, ইবাদত হচ্ছে আমাদের যে কোনো ভালো কাজ ইবাদত, আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ করা ইবাদত, এরকম অনেক ইবাদত আছে। এটা হচ্ছে রিলিজিয়াস আলাপ। বাট দিন শেষে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পারপাস দেওয়া হয়, রাইট? কিন্তু দিন শেষে অ্যাকচুয়ালি পারপাসটা কোথায়? তুমি যদি এরকম লার্জার দ্যান লাইফ লেন্স থেকে নিজের জীবনের দিকে তাকাও, তুমি দেখবা যে পাইলাম A+, পাইলাম 8-এ বৃত্তি, পাইলাম HSC-তে A+, পাইলাম আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের চান্স, ধরো আমি হার্ভার্ড MIT চলে গেলাম, ঠিক আছে? তারপর আমি পাইলাম একটা নাসাতে চাকরি, বাট তারপরে কি? দেন হোয়াট? মানে পারপাসটা কোথায়? দিন শেষে মিনিংটা কি? আমি আসলাম, এত কিছু করলাম, আমি নাসা যাচ্ছি, আরও মানুষ নাসাতে যাচ্ছে, তারপর প্রতিদিন ওই নাসাতেই যাচ্ছি, মিনিংটা কি দিন শেষে? অ্যান্সার, কবি নিজে এবার অ্যান্সার দিচ্ছে। এমন না যে কবি খালি হতাশার কথাই বলছে, কবি এই প্রশ্নগুলো নিয়ে বছরের পর বছর নিজেকে টর্চার করেছেন, নিজেকে অত্যাচার করেছেন। এরপর তিনি এখান থেকে খুব সুন্দর একটা অ্যান্সার বের করে এনেছেন, খুব সুন্দর একটা উত্তর বের করে এনেছেন, ঠিক আছে? যেটা ফিলসফির ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে। ওকে, উত্তরটা দেখি আমরা। অ্যান্সার, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি। এই যে তুমি এখানে বেঁচে আছো, জীবন বিদ্যমান এবং তোমার একটি নিজস্ব অস্তিত্ব রয়েছে। অর্থাৎ জীবনের মিনিংটা জীবনের বাইরে না ভাইয়া, জীবনের মিনিংটা চাকরিতে না ভাইয়া, জীবনের মিনিংটা শিক্ষাতে না, জীবনের মিনিংটা A+-এ না, জীবনের মিনিংটা ইউনিভার্সিটিতে না, জীবনের মিনিংটা CGPA-তে না, কিচ্ছুতে না ভাইয়া। জীবনের মিনিংটা জীবনের ভিতরেই। জীবনের মিনিং আমরা জীবনের বাইরে কেন খুঁজতেছি? জীবনের মিনিংটা জীবনের ভিতরেই আছে। কোথায় আছে? এই যে তুমি বেঁচে আছো, জীবন বিদ্যমান এবং তোমার একটি নিজস্ব অস্তিত্ব আছে। ম্যাথমেটিশিয়ান রেনে দেকার্তে ম্যাথমেটিক্যালি ব্যাপারটা সলভ করার চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র লজিকে, তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র ম্যাথমেটিক্সে, তিনি বিশ্বাস করতেন না কারো কথায়, তিনি বিশ্বাস করতেন না কোনো ধর্মে, তিনি বিশ্বাস করতেন না কোনো বর্ণে। ম্যাথমেটিশিয়ান রেনে দেকার্তে বলেছেন যে আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি যে এক্সিস্ট করি, আমার যে অস্তিত্ব আছে, এই অস্তিত্ব আমি জেনেছি আমার বাবা মার থেকে। আমার বাবা মা বলেছে যে তোমার নাম রেনে দেকার্তে, তুমি এক্সিস্ট করো। তারপর কেউ একজন আমাকে বলেছে ম্যাথ আছে, আমি ম্যাথ নিয়ে কাজ করেছি, তারপর একটা ম্যাথের এম্পায়ার বানিয়েছি। তোমরা হচ্ছে কার্টেশিয়ান কোঅর্ডিনেট দেখো না, এই যে এরকম কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান রেনে দেকার্তের বানানো, এটাকে বলে কার্টেশিয়ান কোঅর্ডিনেট। তো তিনি একসময় সব বিশ্বাস করা বন্ধ করে দেন। তিনি বলেন না, আমি কারো কথায় বিশ্বাস করব না, আমি শুধু বিশ্বাস করব যেটা আমার কাছে সঠিক মনে হবে। তাই আমার বিশ্বাসের যে জগৎ আমি পুরোটা মুছে ফেললাম। মুছে ফেলে কি সে ডিসাইড করলো? যে আমি এক্সিস্ট করি না, কিচ্ছু এক্সিস্ট করে না, কিচ্ছু সত্যি না, সব কিছু মিথ্যা। এখন থেকে আমি যার যার প্রমাণ পাবো আমি সেটাতেই শুধু বিশ্বাস করব।
তো প্রমাণ পাওয়ার জন্য আমি যে চোখ দিয়ে দেখবো যে আমার সামনে টিভিটা আছে, আমার সামনে ক্যামেরাটা আছে, আমার পিছনে বোর্ডটা আছে, তোমরা এই এটা ইউটিউবে দেখবা বা ফেসবুকে কোথাও একটা দেখবা, এটার মিনিংটা কোথায় দিন শেষে? এটা আমি বুঝবো কীভাবে? এক্সপিরিয়েন্স করতে আমার চোখ লাগবে, কিন্তু আমি যদি বিশ্বাস নাই করি যে আমি এক্সিস্ট করি, তাহলে আমার চোখও তো এক্সিস্ট করে না, তাহলে আমি বুঝবো কেন যে এগুলো সত্যি, এগুলা কোনো ভ্রম না, আমি স্বপ্ন দেখছি না। তো রেনে দেকার্তে সব বিশ্বাস করা বন্ধ করে দেন। বিশ্বাস করা বন্ধ করে রেনে দেকার্তে নতুন করে চিন্তা করা শুরু করেন, এবং তার প্রথম ওয়ার্ডটা, মানে প্রথম সেন্টেন্সটা, যে তিনি যে এক্সিস্ট করেন এটার প্রমাণ হিসাবে তিনি বলেন যে আই থিঙ্ক therefore I am, therefore I am। কি বললেন? I think therefore I am, cogito ergo sum। cogito আমি চিন্তা করছি, ergo অর্থাৎ sum আছি। আমি চিন্তা করতে পারি জন্যেই আমার অস্তিত্ব আছে। তিনি বললেন যে আমি যে চিন্তা করতে পারছি যে আমি নাই, আমি যে চিন্তা করতে পারছি যে আমি কিছু বিশ্বাস করি না, আমি চিন্তা করতে পারছি যে আমি আস্তে আস্তে বিশ্বাস করা আবার শুরু করব, তার মানে আমি আছি। যেহেতু আমি আছি, তার মানে আমার শরীর আছে, আমার হাত আছে। সে আবার আরেকটা হাত দেখলো, আমার এই হাতও আছে। আমি হাত দুটো দেখতে পাচ্ছি, তার মানে আমার চোখ আছে। সে একদম জিরো থেকে আবার বিশ্বাস করতে শুরু করে, এবং আস্তে আস্তে ম্যাথমেটিক্স অ্যান্ড স্টাফ সব কিছু আবার তার বিশ্বাস ফেরত আসে। বাট কোগিটো আর্গো সাম বা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এইটারই একটা অন্য এক ভাষায় কবি বলেছেন। এমন না কবি এটা দেখে বলেছেন। দেখো, সবাই মোটামুটি এক লেনেই চিন্তা করে যারা জ্ঞানী, গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক। এই যে তুমি বেঁচে আছো, জীবন বিদ্যমান, এবং তোমার একটা নিজস্ব অস্তিত্ব আছে, এইটাই তো জীবন, এইটাই তো জীবনের মানে। জীবনের মানে কেন জীবনের বাইরে থাকবে? আমি আছি, এইটাই কি যথেষ্ট না? ডু ইউ নট লাভ ইউর সেলফ এনাফ টু থিঙ্ক যে তোমার জীবনের একটা মানে আছে? তোমার জীবনের মানে হওয়ার জন্য তোমার A+ পাওয়া লাগবে? তোমার জীবনের মানে হওয়ার জন্য তোমার ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি যাওয়া লাগবে, ভালো CGPA পাওয়া লাগবে? না ভাইয়া, না আপু। তুমি আছো, তুমি এক্সিস্ট করো, এইটাই তোমার জীবনের মানে। ইউ আর ইম্পর্ট্যান্ট এনাফ যে তুমি এক্সিস্ট করো, এইটাই গুড এনাফ জীবনের জন্য। লাভ ইউর সেলফ এনাফ টু বিলিভ দ্যাট। এই আচ্ছা, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স। এই যে পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, এই মহাজাগতিক নাটকের মঞ্চায়ন অবিরত রয়েছে। এই যে বিশাল যে পৃথিবী, এটা তো একটা নাটকের মঞ্চ বলা যায়, তাই না? দেখো, তিনি একজন কবি, তার মানে তিনি কবিতা লিখেছেন, প্লে লিখেছেন, অনেক কিছু লিখেছেন। তো তিনি নাটকের সাথে পৃথিবীর তুলনা করেছেন যে এটা তো অনেক সিনস আছে। তুমি নিজের জীবনের সাথে চিন্তা করো যে তোমার জীবনের অনেকগুলো অধ্যায় গেল না, অনেকগুলো সিন গেল না? কিছু সিনে হচ্ছে তুমি সাকসেসফুল হয়েছো, কিছু সিনে তুমি ফেলিওর হয়েছো। নাটকে যেরকম ট্র্যাজেডি আছে, তোমার জীবনে ট্র্যাজেডি আছে। নাটকে যেরকম কমেডি আছে, তোমার জীবনে কমেডি আছে, সবই আছে, তাই না? তো এই পৃথিবীর মহাজাগতিক নাটকে আমরা সবাই একটা ক্যারেক্টার না? এই যে কথায় কথা ধরো, তোমার স্কুলে ক্লাস হয়, তোমার স্কুলে একটা ঘটনা ঘটে, ওই ঘটনার তুমি একটা অংশ না? তুমি হয় একটা ব্যাকগ্রাউন্ড প্লেয়ার বা ফোরগ্রাউন্ড প্লেয়ার, হয় তুমি মেইন ক্যারেক্টার একটা নাটকে, অন্য একটা নাটকে অন্য কেউ মেইন ক্যারেক্টার, অন্য একটা ঘটনা। ঠিক আছে, ধরো তুমি ফুটবলে স্কুলের হয়ে জিতছো, তুমি লাস্ট গোল দিতেছো, তুমি তখন মেইন ক্যারেক্টার। তুমি ধরো ওই গেমে ছিল না, তুমি গ্যালারিতে হাত তালিয়েছো, তুমি একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার। আবার ওই ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার অন্য কোথাও গিয়ে হচ্ছে মেইন ক্যারেক্টার হচ্ছে। তাহলে পুরো পৃথিবীতে একটা নাট্যমঞ্চ, তাই না? তো এই মহাজাগতিক নাটকের মঞ্চায়ন অবিরত রয়েছে। অবিরত মানে কি? অনগোয়িং। আর তুমিও এতে তোমার নিজস্ব একটি চরণ যোগ করতে পারো। তুমিও তোমার নিজস্ব একটি চরণ, তুমি তোমার ভার্স, তুমি একটা ডায়ালগ এখানে যোগ করতে পারো। এইটাই তো জীবন। এই তো এত বড় পৃথিবী, এত সুবিশাল, 7 বিলিয়ন মানুষ। ভাইয়া, 7 বিলিয়ন মানুষ কত বড় তুমি চিন্তা করতে পারো? এখন মনে 8 বিলিয়ন। আবার 7 বিলিয়ন 8 বিলিয়ন মানুষ বাদই দিলাম, পুরা ইউনিভার্সের কম্প্যারিজনে পৃথিবীটা কত ছোট। এটার একটা ইউটিউব ভিডিও আছে, তুমি ইউটিউবে সার্চ দিলে বুঝবে যে হাউ স্মল ইজ আর্থ। তাহলে দেখবে যে একটা মানে দেখায় যে হচ্ছে আসলে আমরা কত ছোট একটা ইউনিভার্সের চিপায় আছি। ওইখানে এত বড় একটা নাট্যমঞ্চে তুমি যদি একটা ডায়লগ যোগ করতে পারো, একটা ভার্স যোগ করতে পারো, এইটাই কি অনেক না? তুমি যে বেঁচে আছো, তোমার অস্তিত্ব তোমার বাবা মার কাছে ইম্পর্ট্যান্ট, তোমার বন্ধুদের কাছে ইম্পর্ট্যান্ট, তোমার ভবিষ্যৎ যেই সহধর্মী বা সহধর্মিনী হবেন তাদের কাছে ইম্পর্ট্যান্ট।
এইটাই কি জীবনের জন্য এনাফ না? জীবনের জন্য অনেক কিছু করা লাগবে, মার্সে যাওয়া লাগবে, মঙ্গল গ্রহে যাওয়া লাগবে না তো ভাইয়া। তুমি এক্সিস্ট করো, এইটাই লাইফ, দ্যাট ইজ লাইফ। দ্য পোয়েম রিজলভস দ্য ডিসপেয়ার। পোয়েমটা এতক্ষণ ধরে যে ডিসপেয়ারটা করছিল, সেই ডিসপেয়ারটা রিজলভ করে দেন উইথ এ সিম্পল রিয়েলাইজেশন, একটা উপলব্ধির মাধ্যমে যে কি সেটা, যে লাইফ ইজ লাইফ। ঠিক আছে, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, লাইফ ইজ লাইফ। ওকে, দ্য পারপাস of living is not defined by material success, is not defined by material success. কোনো সাকসেসে লাইফ ডিফাইন হয় না। সাকসেস ইজ ইম্পর্টেন্ট, সাকসেস পাও, ট্রু, তুমি নিজের জন্য সাকসেস পাও, ফ্যামিলির জন্য সাকসেস পাও, তুমি মানব জাতির জন্য একটা সফলতা বয়ে আনো, তুমি দেশের জন্য সফলতা বয়ে আনো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রু। বাট লাইফ ভাই ওটাতে ডিফাইন হয় না। লাইফ ইজ বিগার দ্যান দ্যাট, লাইফ ইজ লার্জার দ্যান দ্যাট। কোনো সাকসেস একটা মানুষের লাইফের থেকে বড় না, তার লাইফ সবচেয়ে বড়, এবং ওই লাইফের কিছু কিছু পার্টের মধ্যে সাকসেস আছে, কিছু কিছু পার্টের মধ্যে ফেইলিওর আছে। বাট বাই এক্সিস্টেন্স ইটসেলফ, লাইফ ডিফাইন হয় এক্সিস্টেন্স ইটসেলফ। তুমি আসো জন্যে আসো, তোমার লাইফ আসার জন্য আসে, এর থেকে বড় কোনো কারণ দরকার নাই। বিং অ্যালাইভ অ্যান্ড হ্যাভিং ইউর ওন ইউনিক আইডেন্টিটি, তোমার নিজের অস্তিত্ব, নিজের ইউনিক যেই পরিচয়, এইটাই এনাফ, এইটাই মিনিংফুল। আমি যে জারিফ জোয়ারদার, এইটাই গুড এনাফ আমার জারিফ জোয়ারদার হওয়ার জন্য, তাই না? তোমরা যদি আমার আজকের এই ক্লাসটা পছন্দ করো, তাহলে ইট উইল অ্যাড টু ইট, এটা আমার জারিফ জোয়ারদার হওয়ার মধ্যে কিছু একটা অ্যাড করবে। তোমরা যদি আমার সাহায্যের মাধ্যমে এসএসসিতে 2 মার্ক বেশি পাও, এবং তোমরা যদি এটা রিয়েলাইজ করো যে হচ্ছে না, জারিফ ভাইয়ের জন্য আমার একটু উপকার হয়েছে, এটা আমার জীবনে কিছু একটা অ্যাড করবে, আমার সাকসেসের খাতায় আর 2টা লাইন বেশি লেখা হবে। বাট আমার জীবন তো তার থেকেও বড়, আমার জীবনও তার আগে থেকে এক্সিস্ট করে, আমার নিজের একটা ইউনিক আইডেন্টিটি আছে। তোমরা আমার আইডেন্টিটির একটা অ্যাডিশনাল পার্ট। ওকে, এভরিওয়ান হ্যাজ দ্য চান্স টু অ্যাড দেয়ার ওন ইউনিক কন্ট্রিবিউশন টু দ্য স্টোরি। এই যে এভরিওয়ান হ্যাজ দ্য চান্স, কোন চান্সটা আছে? টু অ্যাড দেয়ার ওন ইউনিক কন্ট্রিবিউশন, তাদের ইউনিক যে কন্ট্রিবিউশন আছে সেটা স্টোরিতে অ্যাড করার চান্স আছে। কোন স্টোরিতে? পৃথিবীর স্টোরিতে। পৃথিবীর স্টোরি বলতে এমন কোনো পৃথিবীর স্টোরি আছে? আসলে না, পৃথিবীর তো কোনো সেন্ট্রাল স্টোরি নাই, তাই না? এমন তো না যে পুরো পৃথিবী নিয়ে একটা টোটাল নাটক তৈরি হচ্ছে, মানে কোনো সিনেমা তৈরি হচ্ছে। পুরো পৃথিবী একটা সাম অফ প্যানি স্টোরিজ, অনেকগুলা গল্পের সমষ্টি। আমার একটা গল্প আছে, তাই না? তোমরা যদি আমার এই ক্লাসের মাধ্যমে উপকৃত হও, তোমার গল্পের একটা অংশ আমি হলাম। আবার ধরো আমার ক্লাসে তোমরা অনেকজন একসাথে উপকৃত হলে, তো তোমরা সবাই আমার কমেন্টে জানাও যে ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক কাজে লাগছে। তখন আমি ফিল করবো যে ওয়াও, আমি কিছু একটা করে সাকসেসফুল হয়েছে, আমার কাজটা করে কোনো একটা লাভ হয়েছে। তাহলে তোমরা তখন আমার স্টোরির পার্ট হইলা। ঠিক আছে, এভাবে আমরা আস্তে আস্তে আমরা একজন একজন স্টোরির পার্ট হই। ওকে, আচ্ছা, সো এখানে তোমাদের কিছু কিওয়ার্ডস দেয়া আছে। আচ্ছা, কিওয়ার্ডগুলা কেন দেয়া? কিওয়ার্ডগুলো কি শুধু বোঝার জন্য? না ভাইয়া, এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলা তুমি যদি তোমার উত্তরে ব্যবহার করো, তাহলে তোমার উত্তরগুলা একটু এলিভেট হবে। তো কিওয়ার্ডগুলো বুঝে তোমরা যখন কোয়েশ্চেনগুলো আসবে, কোথায় কোনগুলা বসানো যায় ওগুলো একটু বসায় দিবা। রেপিটেটিভ না লিখে রেকারিং লেখো না, তোমারই তো ভালো, তাই না? রিপ্রোচিং লেখো না, তোমার হচ্ছে মানে গিল টিল্ট এগুলা না লিখে, তোমারই তো ভালো, অ্যান্সারটা ভালো লাগবে। রিকারিং, অকারিং রিপিটেডলি, অথবা পারসিস্টেন্ট ডাউটস, ঠিক আছে, বারবার ঘটে এরকম। ওকে, রিপ্রোচিং, এক্সপ্রেসিং ডিসঅ্যাপ্রুভাল, গিল্ট অর সেলফ ব্লেম, অর্থাৎ ধিক্কার দেয়া, রিপ্রোচিং ধিক্কার দেয়া। ফেইথলেস, পিপল ডিভয়েড অফ ট্রাস্ট অর মোরাল কনভিকশন, ঠিক আছে, অর্থাৎ অবিশ্বাসী বা নীতিহীন। আচ্ছা, প্লডিং, মুভিং স্লোলি হেভিলি উইথাউট এনি এনথুজিয়াজম, অর্থাৎ ক্লান্ত পায়ে চলা বা হচ্ছে একঘেয়ে, এক কথা একঘেয়ে, ঠিক আছে, এখানে একঘেয়ে লিখে দিই। sordid, involving ignorable or morally degraded actions, ঠিক আছে, অর্থাৎ হীন বা কলুষিত। intertwined, deeply connected with the fate of others, ওকে, অর্থাৎ একজন আরেকজনের সাথে ইন্টারটুয়াইন্ড হওয়া, মানে ইন্টারটুয়াইন্ড বলতে ডিপলি কানেক্টেড উইথ আদার্স, এখানে ফেট, মানে এখানে ফেটটা বুঝেছি, ঠিক আছে, এটা কিন্তু এক্সপ্লেনেশন, এগুলো তো মানে মিনিং না, এটা হচ্ছে এই ওয়ার্ডটার এই কবিতায় কি এক্সপ্লেনেশন সেটা। ওকে, vainly doing something with no hope of success, britha. Identity, qualities and existence defining a person. Powerful play, the grand dramatic journey of life, okay, মহাকাব্যিক নাটক।
ভার্স আ লাইন রিপ্রেজেন্টিং ওয়ানস ইউনিক কন্ট্রিবিউশন। এই যে এখানে ভার্স মানে কিন্তু দিন শেষে একটা লাইন, বাট এটা এখানে বুঝাইছে এ লাইন রিপ্রেজেন্টিং ওয়ানস ইউনিক কন্ট্রিবিউশন। এটা হচ্ছে এই কবিতায় কোন মিনিং সেটা বুঝাইছে। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে কিছু কোয়েশ্চেন কীভাবে অ্যান্সার করতে হবে সেগুলো দেখে নিই। সো আমি এখানে 3টা কোয়েশ্চেন এনেছি, কোয়েশ্চেন বেশি আনি নাই। আমি চেষ্টা করেছি ভিডিওটা এক্সপ্লেনেশন হেভি রাখতে, যে তোমাদেরকে কবিতাটা ভালো করে বুঝায় দেয় এবং কবিতাটা কোন কোন কিওয়ার্ড দিয়ে অ্যান্সার করলে তোমাদের লাভ হবে বেশি ওগুলো বুঝায় দেয়। এরপরে তোমরা হচ্ছে কোয়েশ্চেনগুলো একটা দুইটা দেখে ফেললে, এই জন্য 3টা রাখছি, জাস্ট টু ক্লিয়ার দ্যাট একটা দুইটা লাইন, হ্যাঁ একবার 3টা, এই 3টা দেখলে তুমি অ্যাপ্রোচটা বুঝতে পারছো কী টাইপের অ্যাপ্রোচ দিয়ে আমার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। ওকে, তার আগে কিছু এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, পোয়েম কি মুখস্থ করতে হবে না, তবে তোমার যেহেতু লাইন ধরে আসে যে হচ্ছে এই লাইনের মিনিং কি, তো ওই লাইনটার মিনিংটা একটু আলাদা করে মনে রাখতে হবে, এই জন্য আমি লাইন বাই লাইন আলাদা এক্সপ্লেনেশন দিয়েছি। ওকে, হোয়াট ডাজ উইটম্যান মিন বাই এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস? আচ্ছা, এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস কি বুঝেছে এখানে? ট্রেন মানে কি ট্রেন বুঝেছে না তো। এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস মানে হচ্ছে মানুষের ভিড়, ঠিক আছে, মানুষের ভিড়। কেমন মানুষের ভিড়? ফেথলেস মানুষের ভিড়। তো চলো দেখি অ্যান্সারটা কীভাবে লিখবো। দ্য লাইন এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস রেফার্স টু দ্য ভ্যাস্ট কন্টিনিউয়াস ক্রাউডস অফ পিপল। এই যে এন্ডলেস ট্রেন মানেই তো অনেক মানুষ, তার মানে প্রচুর ক্রাউড। Continuous crowds of people who lack spiritual belief, trust, integrity or higher purpose in life. ঠিক আছে, কি কি ওয়ার্ড ইউজ করবো আমরা? স্পিরিচুয়াল বিলিফ, ট্রাস্ট, ইন্টেগ্রিটি অর হায়ার পারপাস ইন লাইফ। এই জিনিসগুলো ওদের মধ্যে নাই, ওরা এটা ল্যাক করে, ওদের এই অভাবটা আছে। ঠিক আছে, কাদের মধ্যে? একটা বিশাল সংখ্যক কন্টিনিউয়াস ক্রাউড অফ মানুষের মধ্যে। এন্ডলেস ট্রেনস অফ ফেথলেস। ওকে, হোয়াই ডাজ দ্য স্পিকার রিপ্রোচ হিমসেলফ? স্পিকার বা পোয়েট আমাদের ওয়াল্ট হুইটম্যান নিজেকে কেন ধিক্কার জানাচ্ছেন? কেন ধিক্কার জানাচ্ছেন? কারণ তিনি বলছেন যে এই যে কি বলবো, ধিক্কার জানানো তো মানুষজন, এই ফেথলেস মানুষজন, এই মানে ঠুনকো উদ্দেশ্যওয়ালা মানুষজনগুলা, এদের মধ্যে আমিও একজন। ঠিক আছে, তো কি বলছে? দ্য স্পিকার রিপ্রোচেস হিমসেলফ বিকজ হি রেকগনাইজেস দ্যাট হি ইজ নট সুপেরিয়র টু আদার্স। সে অন্যদের থেকে সুপেরিয়র না, সে কোনোভাবে অন্যদের থেকে সুপেরিয়র না। হি ফিলস দ্যাট হি শেয়ার্স দ্য সেম ফুলিশনেস। সে একই রকম, একই কাতারের মানুষ। সেম ফুলিশনেস, ডাউটস অ্যান্ড উইকনেসেস অ্যাজ দ্য ক্রাউড অ্যারাউন্ড হিম। তার আশেপাশের যেই ক্রাউডটা আছে, তার আশেপাশে যে মানুষগুলো আছে, তাদের মধ্যে যে ফুলিশনেস আছে, তাদের মধ্যে যেই দুর্বলতাটা আছে, তাদের সাথে সেম জিনিস সে শেয়ার করে। একই পথের পথিক তারা। সে নিজে সুপেরিয়র বা আলাদা কিছু না, সে যে এত কিছু বলতেছে সে একই রকম। হোয়াট ডাজ দ্য মেটাফোর দ্য পাওয়ারফুল প্লে রিপ্রেজেন্ট? পাওয়ারফুল প্লে মেটাফোরটার অর্থ কি? এটা কিন্তু একটা মেটাফোর, ঠিক আছে, যে আমাদের পুরো পৃথিবীটাকে একটা পাওয়ারফুল প্লে বলা হইলো। মেটাফোর জিনিসটা কি? একটা জিনিসকে অন্য জিনিস হিসেবে রিপ্রেজেন্ট করা, দ্যাট ইজ আ মেটাফোর। তো মেটাফোরটার মিনিং কি? দ্য পাওয়ারফুল প্লে ইজ আ মেটাফোর ফর দ্য কন্টিনিউয়াস ফ্লো অফ হিউম্যান এক্সিস্টেন্স, হিস্টোরি অ্যান্ড দ্য ইউনিভার্স মুভিং ফরওয়ার্ড অ্যাক্রস জেনারেশনস। ঠিক আছে, অর্থাৎ এই যে মেটাফোরটা, এটার মানে হচ্ছে আমাদের এই পুরো পাওয়ারফুল প্লেটার বিভিন্ন সিভিলাইজেশন, হিস্টোরি, এক্সিস্টেন্স, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পার করে 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 এসে, সেই রোমান সভ্যতা বলো, সেই মেসোপটেমিয়ান সভ্যতা বলো, মুঘল সাম্রাজ্য বলো, সব কিছু পার করে আসছে, তাই না? কত কত নাটক, কত কত স্টোরি। তুমি চিন্তা করো, আমরা মুঘল সাম্রাজ্যকে কী দেখি? যে জাস্ট কতগুলো রাজা, বাবার হয়েছিল একবার জ্বর সারিল ঔষধে, কতগুলো রাজার স্টোরি দেখি। কিন্তু ওই রাজাগুলোর উজির ছিল না, ওই রাজাগুলোর নাজির ছিল না, ওই রাজাগুলোর প্রজা ছিল না, ওই প্রজাদের জীবনের গল্প আছে না? কেউ যদি পিছনের দিকে তাকায়, আমাদের এই সময়কার ইতিহাস পড়ে বাংলাদেশে, সে কি দেখবে? ইতিহাস পড়তে গেলে তো সে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর নাম দেখবে, আমাদের রাষ্ট্রপতির নাম দেখবে, হয়তো কিছু মন্ত্রীর নাম দেখবে। কিন্তু ভাইয়া, যে ইতিহাস পড়বে সে কি হচ্ছে জারির জোয়ারদারের নাম দেখবে? সে তোমাদের হয়তো এক এক দুজনের ইনশাল্লাহ নাম দেখবে, বাট সবার নাম কি দেখবে? কিন্তু এই যে বিশাল একটা স্টোরি, বিশাল একটা নাট্যমঞ্চ, এখানে সবার আমাদের একটা কন্ট্রিবিউশন আছে না? এইটাই বুঝাইছে যে পাওয়ারফুল প্লে, এটা বিশাল একটা নাট্যমঞ্চ, বিশাল হিস্টোরি, সব কিছু মিলে একসাথে অ্যাক্রস জেনারেশন বাই জেনারেশন আগাচ্ছে। ওকে, সো আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো বুঝতে পেরেছো, আশা করি কবিতাটা বুঝতে পেরেছো, আশা করি কিওয়ার্ডগুলো কীভাবে ব্যবহার করতে হবে বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের
আরও বেশি কোয়েশ্চেন্স নিয়ে, আরও সুন্দর করে এক্সপ্লেনেশনস নিয়ে, কারণ স্লাইড থেকে পড়া আন্ডারস্ট্যান্ড একটু প্যারা হয়ে যায়। সো একটা একদম সাদা কালো শিট দিয়ে একটা ডকুমেন্ট আমি বানিয়ে ফেলেছি। ডকুমেন্টটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সেই থাকবে ইনশাল্লাহ, এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও আমি ইনস্টাগ্রামে হচ্ছে স্টোরি দিয়ে রাখবো, যেদিন এটা যাবে একদিন স্টোরি দিয়ে রাখবো, সেখানে থাকবে। অথবা তোমরা যদি চাও তাহলে এসএসসি 27 এবং 28 দুইটার জন্য আলাদা আলাদা ইনস্টাগ্রামে আমি হচ্ছে অলরেডি বেশ কিছু ব্যাচের জন্য আলাদা আলাদা টেক্সট চ্যানেল চালাই। তো তোমরা যদি চাও সেখানে একটা টেক্সট চ্যানেল বানিয়ে রাখতে পারি, যেখানে তোমরা অলওয়েজ পাবে। জানাও যে কমেন্ট বক্সে টেক্সট চ্যানেল ইনস্টাগ্রামে হলে ভালো হয় কিনা। আমি ইউজুয়ালি ইনস্টাগ্রামে অপারেট করি বেশি। সো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে জারিফ ভাইয়া, জারিফ ভাইয়া। এখানে আমি চেষ্টা করি পড়ালেখা নিয়ে ভিডিও টিডিও বানাতে। সো ফলো দিয়ে রাখতে পারো। যদি তোমরা চাও তোমাদের জন্য একটা আলাদা টেক্সট চ্যানেল বানায় ফেলবো, যেখানে তোমাদের এই সব স্লাইড ম্যাটেরিয়াল প্লাস একটা ফুল শিট, আরও বেশি কোয়েশ্চেন সহ, আরও অনেকগুলো ওয়ার্ড সহ সব মিলে একটা ডকুমেন্ট আমি রেডি করে রেখেছি। ওইটা আমি ওই টেক্সট চ্যানেল দিয়ে দিব যদি তোমরা টেক্সট চ্যানেল বানাতে চাও। তাছাড়া এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আমার স্টোরিতে থাকবে ইনস্টাগ্রামে। সো হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ গাইজ। আশা করি কবিতাটা বুঝতে পেরেছো শুধুমাত্র পরীক্ষার জন্য না, আশা করি কবিতাটা বুঝতে পেরেছো তোমাদের জীবনের জন্য। আশা করি এই কবিতাটা পড়ার পর তোমরা অ্যাটলিস্ট নিজেদেরকে একটু হলেও বেশি ভালোবাসবা। লাভ ইউর সেলফ এনাফ, যেন তুমি এইটুকু কনসিডার করতে পারো যে তুমি যে এক্সিস্ট করো এটার জন্য তুমি ভালোবাসা ডিজার্ভ করো অ্যাটলিস্ট নিজের থেকে। ওকে, সো আজকে এই পর্যন্তই। গুড বাই গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, অথবা কোনো লাইভ ক্লাসে, অথবা ইনস্টাগ্রামে, কোথাও না কোথাও। টিল দেন নিজেদের খেয়াল রেখো, আমার জন্য দোয়া করো, নিজেদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।